নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস অপরাজিত। আজকের ৫০ পর্ব। অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হইল এ দিনটি হইতে। এমন এক জীবন যাহা সে চিরকাল ভালোবাসিয়াছে, যাহার স্বপ্ন দেখিয়া আসিয়াছে, কিন্তু কোনোদিন যে হাতের মুঠায় নাগাল পাওয়া যাইবে তাহা ভাবে নাই। তাহাকে যে ড্রিল তাঁবুর তত্ত্বাবধানে থাকিতে হইবে তাহা এখান হইতে আরও ১৭-১৮ মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়া তাহাকে পরদিনই কর্মস্থানে পাঠাইয়া দিলেন। নতুন স্থানে আসিয়া অপু অবাক হইয়া গেল। বন ভালোবাসিলে কি হইবে এ ধরনের বন কখনো দেখে নাই। নিবিড় বনানীর প্রান্তে উচ্চ তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকুয়া, কুলিদের বাঁশের খুপড়ি, পিছনে ও দক্ষিণে পাহাড়। সেদিকের ঘন বন কত দূর পর্যন্ত বিস্তৃত তাহা চোখে দেখিয়া আন্দাজ করা যায় না। ক্রোশের পর ক্রোশ ধরিয়া পাহাড়, একটার পিছনে আর একটা, আর গভীর জনমানবহীন অরণ্য, সীমা নাই, কুল কিনারা নাই। চারদিকের দৃশ্য অতি গম্ভীর। তাঁবুর ঠিক পিছনেই পাহাড় শ্রেণীর একটা স্থান আবার অনাবৃত, বেজায় খাড়া ও উঁচু। বিরাটকায় নগ্ন গ্রানাইট চূড়াটা বৈকালের শেষ রোদে কখনো দেখায় রাঙা, কখনো ধূসর, কখনো ঈষৎ তাম্রাভ কালো রঙের। এরূপ গম্ভীর দৃশ্য আরণ্যভূমির কল্পনাও জীবনে সে করে নাই কখনো। অপুর সারাদিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খাইয়াই ঘোড়ায় উঠিতে হয়। মাইল চারেক দূরের একটা জায়গায় কাজ তদারক করিবার পর প্রায় মিস্টার রায়চৌধুরীর ১৬ মাইল দূরবর্তী তাঁবুতে গিয়া রিপোর্ট করিতে হয়। তবে সেটা রোজ নয়, দুদিন অন্তর অন্তর। ফিরিতে কোনো দিন হয় সন্ধ্যা, কোনো দিন বা রাত্রি ১ প্রহর ১.৫ প্রহর। সবটা মিলিয়া ২০-২৫ মাইলের চক্র। পথ কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও দুর্গম। ঢালুটাতে জঙ্গল আছে, তবে তার তলা অনেকটা পরিষ্কার, ইংরাজিতে যাকে বলে ওপেন ফরেস্ট। কিন্তু পোয়াটাক পথে যাইতে না যাইতে সে মানুষের জগৎ হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া ঘন অরণ্যের নির্জনতার মধ্যে একেবারে ডুবিয়া যায়। সেখানে জন নাই, মানুষ নাই, চারিপাশে বড় বড় গাছ, ডালে পাতায় নিবিড় চরাচরি। পথ নাই বলিলেও হয়। কখনো ঘোড়া চালাইতে হয় পাহাড়ি নদীর শুষ্ক খাদ বাহিয়া, কখনো গভীর জঙ্গলের দুর্ভেদ্য বেদবন ঠেলিয়া, যেখানে বন্য শূকর বা সম্বর হরিণের দল যাতায়াতের সুরিপথ তৈরি করিয়াছে সে পথে। কত ধরনের গাছ, লতা, গাছের ডালে এখানে ওখানে বিচিত্র রঙের অর্কিড, নিচে অ্যাজোলিয়ার হলুদ ফুল ফুটিয়া প্রভাতের বাতাসকে গন্ধভরাক্রান্ত করিয়া তোলে। ঘোড়া চালাইতে চালাইতে অপুর মনে হয় সে যেন জগতে সম্পূর্ণ একা। সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, শুধু আছে সে আর তাহার ঘোড়াটি ও চারিপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বন। আর কি নির্জনতা! কলিকাতার বাসায় নিজের বন্ধ দুয়ার ঘরটার কৃত্রিম নির্জনতা নয়, এ ধরনের নির্জনতার সঙ্গে তাহার কখনো পরিচয় ছিল না। এ নির্জনতা বিরাট, অদ্ভুত, এমন কিছু যাহা পূর্ব হইতে ভাবিয়া অনুমান করা যায় না, অভিজ্ঞতার অপেক্ষা রাখে। ভারী পছন্দ হয় এ জীবন। গল্পের বইয়ে টইয়ে যেরকম পড়িত, এ যেন ঠিক তাহাই। খোলা জায়গা পাইলেই ঘোড়া ছাড়িয়া দেয়। গতির আনন্দে সারা দেহে একটা উত্তেজনা আসে। খানাখন্দ, শিলা, পায়োরাইটের স্তূপ কে মানে? নত শালশাখা এড়াইয়া দোদুল্যমান অজানা লতার পাশ কাটাইয়া পৌরুষ ভরা উদ্দামতার আনন্দে
তীর বেগে ঘোড়া উড়াইয়া চলে। ঠিক এই সব সময়েই তাহার মনে পড়ে, প্রায়ই মনে পড়ে শিলেদের অফিসের সেই 3 বৎসর ব্যাপী বদ্ধ, সংকীর্ণ, অন্ধকার কেরানি জীবনের কথা। কখনো চোখ বুঝিলে অফিসটা সে দেখিতে পায়। বায়ের রিপেন টাইপিস্ট বসিয়া খটখট করিতেছে, রামধন নিকাশ নবিশ বসিয়া খাতাপত্র লিখিতেছে, সেই বাঁধানো মোটা ফাইলের দপ্তরটা। নিকাশ নবিশের পিছনের দেওয়াল চুনবালি খসিয়া দেখিতে হইয়াছে যেন একটি পূজা নিরত পুরুত ঠাকুর। রোজ সে ঠাট্টা করিয়া বলিত, ও রামধনবাবু, আপনার পুরুত ঠাকুর আজ ফুল ফেলবেন না? সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরিয়া পাতকুয়ার ঠান্ডা জলে স্নান করিয়া এক প্রকার বন্যলেবুর রস মেশানো চিনির শরবত খায় গরমের দিনে। শরীর যেন জুড়াইয়া যায়। তারপরে রামচরিত মিশ্র আসিয়া রাত্রের খাবার দিয়া যায়, আটার রুটি, কুমড়া বা ঢেঁড়সের তরকারি ও অরহরের ডাল। 12-13 মাইল দূরের এক বস্তি হইতে জিনিসপত্র সপ্তাহ অন্তর কুলিরা লইয়া আসে। মাছ একেবারেই মেলে না। মাঝে মাঝে অপু পাখি শিকার করিয়া আনে। একদিন সে বনের মধ্যে এক হরিণকে বন্দুকের পাল্লার মধ্যে পাইয়া অবাক হইয়া গেল। বড় শিঙা কিংবা সম্বর হরিণ ভারী সতর্ক। মানুষের গন্ধ পাইলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তাহার ঘোড়ার 12 গজের মধ্যে এ হরিণটা আসিল কি রূপে? খুশি ও আগ্রহের সহিত বন্দুক উঠাইয়া লক্ষ্য করিতে গিয়া সে দেখিল লতা পাতার আড়াল হইতে শুধু মুখটি বাহির করিয়া হরিণটিও অবাক চোখে তাহার দিকে চাহিয়া আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখিয়া ভাবিতেছে হয়তো এ আবার কোন জীব। হঠাৎ অপুর বুকের মধ্যটা ছ্যাদ করিয়া উঠিল। হরিণের চোখ দুটি যেন তাহার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ, নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামাইয়া তখনই টোটাগুলি খুলিয়া লইল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করে নাই। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যার পরে। তারপরে সে নিজের খড়ের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পাতিয়া বসে। অপূর্ব নিস্তব্ধতা, অস্পষ্ট জ্যোৎস্না ও আধারে পিছনকার পাহাড়ের গম্ভীর দর্শন অনাবৃত গ্রানাইট প্রাচীরটা কি অদ্ভুত দেখায়। শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার ওপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নাই। তাহার মন ও চিন্তার ওপর অন্য কাহারও দাবি দেওয়া নাই, উত্তেজনা নাই, উৎকণ্ঠা নাই। আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য। আর আছে এই নক্ষত্র ভরা নৈশ আকাশটা। বাল্যকাল হইতেই সে আকাশ ও গ্রহ নক্ষত্রের প্রতি আকৃষ্ট। কিন্তু এখানে তাদের এ কি রূপ! কুলিরা সকাল সকাল খাওয়া সারিয়া ঘুমাইয়া পড়ে। রামচরিত মিশ্র মাঝে মাঝে অবুকে সাবধান করিয়া দেয়, তাম্বু কা বাহার মত बैठिए বাবুজি, শের কা বড়া ডর হ্যায়। পরে সে কাঠকুটা জ্বালিয়া প্রকাণ্ড অগ্নিকুণ্ড করিয়া গ্রীষ্মের রাত্রেও বসিয়া আগুন পোহায়। অবশেষে সেও যাইয়া শুইয়া পড়ে। তাহার অগ্নিকুণ্ড নিভিয়া যায়। স্তব্ধ রাত্রি, আকাশ অন্ধকার, পৃথিবী অন্ধকার। আকাশে বাতাসে অদ্ভুত নীরবতা। আবলুসের ডালপাতার ফাঁকে দু একটা তারা যেন অসীম রহস্যভরা মহাবোমের বুকের স্পন্দনের মতো দীপ করে। বৃহস্পতি স্পষ্টতর হয়। উত্তর পূর্ব কোণের পর্বত সানুর বনের ওপরে কালপুরুষ ওঠে। এখানে ওখানে অন্ধকারের বুকে আগুনের আঁচড় কাটিয়া উল্কাপিণ্ড খসিয়া পড়ে। রাত্রি গভীর হইবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলা কি অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে। আবলুস ডালের ফাঁকের তারাগুলা ক্রমশ নিচে নামে। কালপুরুষ ক্রমে পর্বত সানুর দিক হইতে মাথার ওপরকার আকাশে সরিয়া আসে। বিশালকায় ছায়াপথটা তেরচা হইয়া ঘুরিয়া যায়। বৃহস্পতি পশ্চিম আকাশে ঢলিয়া পড়ে।
রাত্রির পর রাত্রি এই গতির অপূর্ব লীলা দেখিতে দেখিতে এই শান্ত সনাতন জগৎটা যে কি ভয়ানক রুদ্র গতিবেগ প্রচ্ছন্ন রাখিয়াছে, তাহার স্নিগ্ধতা ও সনাতনত্বের আড়ালে সে সম্বন্ধে অপুর মন সচেতন হইয়া উঠিল, অদ্ভুতভাবে সচেতন হইয়া উঠিল। জীবনে কখনো তাহার এত ঘনিষ্ঠ পরিচয় হয় নাই বিশাল নক্ষত্র জগৎটার সঙ্গে। এভাবে হইবার আশাও কখনো কি ছিল? অপুর বাংলো ঘরের পিছনে ও দক্ষিণে পাহাড়। পিছনকার পাহাড়তলি ৮ মাইলের কম, দক্ষিণের পাহাড় মাইল ২ দূরে। সামনের বহুদূর বিস্তৃত উঁচু নিচু জমিটা শাল ও পপরেল চারা ও এক প্রকার অর্ধশুষ্ক তৃণে ভরা, অনেক দূর পর্যন্ত খোলা। সারা পশ্চিম দিক চক্রবাল জুড়িয়া বহুদূরে বিন্ধ্য পর্বতের নীল অস্পষ্ট সীমারেখা, ছিন্দওয়ারা ও মহাদেয় শৈলশ্রেণী। পশ্চিমা বাতাসের ধুলাবালি যেদিন আকাশকে আবৃত না করে সেদিন বড় সুন্দর দেখায়। মাইল ১১ দূরে নর্মদা বিজন বন প্রান্তরের মধ্যে দিয়া বহিয়া চলিয়াছে। খুব সকালে ঘোড়ায় উঠিয়া স্নান করিতে গেলে বেলা ৯টার মধ্যে ফিরিয়া আসা যায়। দক্ষিণে পর্বতসানুর ঘন বন, নিবিড়, জনমানবহীন, রুক্ষ ও গম্ভীর। দিনের শেষে পশ্চিম গগন হইতে অস্ত সূর্যের আলো পড়িয়া পিছনের পাহাড়ের যে অংশটা খাড়া ও অনাবৃত, তাহার গ্রানাইট দেওয়ালটা প্রথমে হয় হলদে, পরে হয় মেটে সিঁদুরের রং, পরে জর্দা রঙের হইতে হইতে হঠাৎ ধূসর ও তারপরেই কালো হইয়া যায়। ওদিক দিগন্ত লক্ষ্মীর ললাটে আলোর টিপের মতো সন্ধ্যাতারা ফুটিয়া ওঠে, অরণ্যানী ঘন অন্ধকারে ভরিয়া যায়। শাল ও পাহাড়ি বাঁশের ডালপালায় বাতাস লাগিয়া এক প্রকার শব্দ হয়। রামচরিত ও জহুরি সিং নেকড়ে বাঘের ভয়ে আগুন জ্বালে, চারিধারে শিয়াল ডাকিতে শুরু করে, বন মোরগ ডাকে। অন্ধকার আকাশে দেখিতে দেখিতে গ্রহ, তারা, জ্যোতিষ্ক, ছায়াপথ একে একে দেখা দেয়। পৃথিবী, আকাশ বাতাস অপূর্ব রহস্যভরা নিস্তব্ধতায় ভরিয়া আসে। তাঁবুর পাশের দীর্ঘ ঘাসের বন দুলাইয়া এক একদিন বন্য বরাহ পলাইয়া যায়। দূরে কোথায় হায়না উন্মাদের মতো হাসিয়া উঠে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ পাহাড়ের পিছন হইতে ধীরে ধীরে উঠিতে থাকে। এ যেন সত্যই গল্পের বইয়ে পড়া জীবন। একদিন বৈকালে সে ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যায়। শুধুই উঁচু নিচু অর্ধশুষ্ক তৃণভূমি, ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, মাঝে মাঝে শাল ও বাদাম গাছ। আর এক জাতীয় বড় বন্য গাছের কি অপূর্ব আঁকাবাঁকা ডালপালা, চৈত্রের রৌদ্রে পাতা ঝরিয়া গিয়াছে। নীল আকাশের পটভূমিতে পত্রশূন্য ডালপালা যেন ছবির মতো দেখা যায়। অপুর তাঁবু হইতে মাইল ৩ দূরে একটা ছোট পাহাড়ি নদী আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। অপু তাহার নাম রাখিয়াছে বক্রতোয়া। গ্রীষ্মকালে জল আদৌ থাকে না। তাহারই ধারে একটা শাল ঝাড়ের নিচের একখানা পাথরের ওপর সে একদিন গিয়া বসে, ঘোড়াটা গাছের ডালে বাঁধিয়া রাখে। স্থানটা ঠিক ছবির মতো। স্বর্ণাভ বালুর ওপর অন্তর্হিত বন্য নদীর ওপর ঢাকা চরণ চিহ্ন, হাত কয়েক মাত্র প্রশস্ত নদী খাত, উভয় তীরই পাষাণময়। ওপারে কঠিন ও দানাদার কোয়ার্টজাইট ও ফিকে হলদে রঙের বড় বড় পাথরের চাইয়ে ভরা অতীত কোন হিমযুগের তুষার নদীর শেষ প্রবাহে ভাসিয়া আসিয়া এখানে হয়তো আটকাইয়া গিয়াছে। সোনালি রঙের নদীবালু হয়তো সুবর্ণ রেণু মিশানো। অস্ত সূর্যের রাঙা আলোয় অত চকচক করে কেন নতুবা? নিকটে সুগন্ধ লতা কস্তুরীর জঙ্গল। খর বৈশাখী রৌদ্রে শুষ্ক সুটিগুলি ফাটিয়া মৃগ নাভির গন্ধে অপরাহ্নের বাতাস ভারাক্রান্ত করিয়া তুলিয়াছে। বক্রতোয়া হইতে খানিকটা দূরে ঘন বনের মধ্যে পাহাড়ের গায়ে একটা ছোট ঝর্ণা, যেন উঁচু চৌবাচ্চা ছাপাইয়া জল পড়িতেছে এমন মনে হয়। নিচের একটা খাতে
গ্রীষ্মদিনেও জল থাকে। রাত্রে ওখানে হরিণদের দল জল খাইতে আসে শুনিয়া অপু কতবার 1.5 প্রহর রাত্রে ঘোড়ায় চড়িয়া সেখানে গিয়াছে, কখনো দেখে নাই। গ্রীষ্ম গেল, বর্ষাও কাটিল। শরৎকালে বন্য শেফালি বনে অজস্র ফুল ফুটিল। বক্রতোয়ার শাল ঝাট্টার কাছে বসিলে তখনও ঝর্ণার শব্দ পাওয়া যায়। এমন সময়ের এক জ্যোৎস্না রাত্রে সে জহুরী সিংকে সঙ্গে লইয়া জায়গাটাতে গেল। দশমীর জ্যোৎস্না ডালে পাতায়, পাহাড়ি বাদাম বনের মাথায়, স্নিগ্ধ বাতাসে শেফালির ঘন মিষ্ট গন্ধ। এই জ্যোৎস্নামাখা বনভূমি, এই রাত্রির স্তব্ধতা, এই শিশিরাদ্র নৈশ বায়ু, এরা যেন কতকালের কথা মনে করাইয়া দেয়, যেন দূর কোনো জন্মান্তরের কথা। হরিণের দল কিন্তু দেখা গেল না। এই সব নির্জন স্থানে অপু দেখিল মনের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়। শহরে বা লোকালয়ে যে মন আত্মসমস্যা লইয়া ব্যাপৃত থাকে, অ্যাম্বিশন লইয়া ব্যস্ত থাকে, এখানকার উদার নক্ষত্রখচিত আকাশের তলায় সেসব আশা, আকাঙ্ক্ষা, সমস্যা অতি তুচ্ছ ও অকিঞ্চিতকর মনে হয়। মন আরও ব্যাপক হয়, উদার হয়, দ্রষ্টা হয়। অ্যাঙ্গেল অব ভিশন একদম বদলাইয়া যায়। এই জন্য অনেক অনেক বইয়ে গার্হস্থ্য সমাজে যা খুব ঘোরতর সমস্যামূলক ও প্রয়োজনীয় ও উপাদেয়, এখানকার নিঃসঙ্গ ও বিশ্বতমুখী জীবনে তা অতি খেলো, রসহীন ও অপ্রয়োজনীয় মনে হয়। এখানে ভালো লাগে সেই সব যাহা শাশ্বতকালের, এই অনন্তের সঙ্গে যাহার যোগ আছে। অপুর সেই গ্রহবিজ্ঞানের বইখানা যেমন এখন যেন তাদের নতুন অর্থ হয়, এত ভাবিতে শেখায়, চৈতন্যের কোন নতুন দ্বার যেন খুলিয়া যায়। ফাল্গুন মাসে একজন ফরেস্ট সার্ভেয়ার আসিয়া মাইল 10 দূরে বনের মধ্যে তাঁবু ফেলিলেন। অপু তাহার সহিত ভাব করিয়া ফেলিল। মাদ্রাজি ভদ্রলোক, বেশ লেখাপড়া জানা। অপু প্রায়ই সন্ধ্যাটা সেখানে কাটাইত, চা খাইত, গল্পগুজব করিত। ভদ্রলোক থিওডোলাইট পাতিয়া এ নক্ষত্র ও নক্ষত্র চিনাইয়া দিতেন। একদিন আবার দুপুরে নিমন্ত্রণ করিয়া একরকম ভাতের পিঠা খাওয়াইতেন। অপু সকালে উঠিয়া যাইত, দুপুরের পর খাওয়া সারিয়া ঘোড়ায় নিজের তাঁবুতে ফিরিত। ফিরিবার পথে ডান দিকের পাহাড়ি ঢালুতে বহুদূর ব্যাপিয়া শীতের শেষে লোহিয়া ও বিজনির ফুলের বন। ঘোড়া থামাইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিত। তাঁবুতে ফিরিবার কথা ভুলিয়া যাইত। যে কখনো এমন নির্জন অরণ্যভূমিতে যেখানে ক্রোশের পর ক্রোশ যাও, লোক নাই, জল নাই, গ্রাম নাই, বস্তি নাই, সেসব স্থানের মুক্ত আকাশের তলে কঠিন ব্যাসাল্ট কি গ্রানাইটের রুক্ষ পর্বত প্রাচীরের ছায়ায় নিম্নভূমিতে ঢালুতে ঝাঝা দুপুরে রাশি রাশি অগণিত বেগুনি জর্দা ও শ্বেতাভ হলুদ রঙের বন্য লোহিয়া ও বিজনির ফুলের বন না দেখিয়াছে, তাহাকে এ দৃশ্যের ধারণা করানো অসম্ভব হইবে। এমন কত শত বৎসর ধরিয়া প্রতি বসন্তে রাশি রাশি ফুল ফুটিয়া ঝরিতেছে, কেহ দেখিবার নাই, শুধু ভোমরা ও মৌমাছিদের মহোৎসব। একদিন অমরকণ্টক দেখিতে যাইবার জন্য অপু মিস্টার রায়চৌধুরীর নিকট ছুটি চাহিল। মনটা ইহার আগে অত্যন্ত উতলা হইয়াছিল। কেন যে উতলা হইল, কারণটা কিছুতেই ভালো ধরিতে পারিল না। ভাবিল এই সময় একবার ঘুরিয়া আসিবে। মিস্টার রায়চৌধুরী শুনিয়া বলিলেন, যাবেন কিসে? পথ কিন্তু অত্যন্ত খারাপ। এখান থেকে প্রায় 80 মাইল দূরে হবে। এর মধ্যে 60 মাইল ডেন্স ভার্জিন ফরেস্ট, বাঘ, ভালুক, নেকড়ের দল সব আছে। বিনা বন্দুকে যাবেন না, ঘোড়া সহিস নিয়ে যান। রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ, রসগোল্লাটির মতো লুফে নেবে নইলে। এই জন্যে কতদিন আপনাকে বারণ করেছি, এখানেও সন্ধ্যের পর তাঁবুর বাইরে বসবেন না, বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না। তা আপনি বড্ড রেকলেস। তখন সে উৎসাহে পড়িয়া বিনা ঘোড়াতেই বাহির হইল বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যার সময় সে নিজের ভুল বুঝিতে পারিল। ধারালো পাথরের নুড়িতে
জুতার তলা কাটিয়া চিরিয়া গেল। অত দূর পথ হাঁটিবার অভ্যাস নাই। পায়ে এক বিরাট ফোসকা উঠিয়াছে। পিছনে রামচরিত বোচকা লইয়া আসিতেছিল। সে সমানে পথ হাঁটিয়া চলিয়াছে, মুখে কথাটি নাই। বহু দূরের একটা পাহাড় দেখাইয়া বলিল, ওর পাশ দিয়া পথ। পাহাড়টা ধোয়া ধোয়া দেখা যায়, বোঝা যায় না। মেঘ না পাহাড়, এত দূরে। অপু ভাবিল, পায়ে হাঁটিয়া অত দূর সে যাইবে কদিনে? এ ধরনের ভীষণ অরণ্যভূমি। অপুর মনে হইল, এই অঞ্চলে এতদিন আসিয়াও সে দেখে নাই। সে যেখানে থাকে সেখানকার বন ইহার তুলনায় শিশু, নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর যে বন শুরু হইয়াছে তাহা এখনও শেষ হয় নাই, অথচ সন্ধ্যা হইয়া আসিল। অন্ধকার নামিবার আগে একটা উঁচু পাহাড়ের ওপরকার চড়াই পথে উঠিতে হইল। উঠিয়াই দেখা গেল সর্বনাশ। সামনে আবার ঠিক এমনই আর একটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বাড়িয়াছিল, তৃষ্ণাও পাইয়াছিল বেজায়। অনেকক্ষণ হইতে জলের সন্ধান মেলে নাই। আবলুস গাছের তলা বিছাইয়া অম্লমধুর কেতফল পড়িয়াছিল। সারা দুপুর তাহাই চুষিতে চুষিতে কাটিয়াছে, কিন্তু জল অভাবে আর চলে না। দূরে দূরে উত্তর ও পশ্চিমে নীল পর্বতমালা, নিম্নের উপত্যকার ঘন বনানী সন্ধ্যার ছায়ায় ধূসর হইয়া আসিতেছে। সরু পথটা বনের মধ্য দিয়া আঁকিয়া বাঁকিয়া নামিয়া গিয়াছে। সৌভাগ্যের বিষয়, সম্মুখের পাহাড়টার ওপারে 1 মাইলের মধ্যে বন বিভাগের একটা ডাকবাংলো পাওয়া গেল। চারিধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খাল ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত্রি কাটায়। এই রাত্রির অভিজ্ঞতা ভারী অদ্ভুত ও বিচিত্র। বাংলোতে অপুরা একটি প্রৌঢ় লোককে পাইল। সে ইহারি মধ্যে ঘরে খিল দিয়া বসিয়া কি পড়িতেছিল। ডাকাডাকিতে উঠিয়া দরজা খুলিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানা গেল লোকটা মৈথিলি ব্রাহ্মণ, নাম আজবলাল ঝা। বয়স 60 বা 70 হইবে। সে সেই রাত্রে নিজের ভাণ্ডার হইতে আটা ঘৃত বাহির করিয়া আনিয়া অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরি ভাজিয়া আনিল। পরে অতিথি সৎকার সারিয়া সে ঘরের মধ্যে বসিয়া সুস্বরে সংস্কৃত রামায়ণ পড়িতে আরম্ভ করিল। কিছু পরেই অপু বুঝিল লোকটা সংস্কৃত ভালো জানে। নানা কাব্য উত্তম রূপে পড়িয়াছে। নানা স্থান হইতে শ্লোক মুখস্থ বলিতে লাগিল। কাব্যচর্চায় অসাধারণ উৎসাহ। তুলসীদাসী রামায়ণ হইতে অনর্গল দোহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল। ক্রমে ওঝাজি নিজের কাহিনী বলিল। দেশ ছিল দ্বারভাঙা জেলায়। সেখানেই শৈশব কাটে। 13 বৎসর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি লইয়া কাশী আসে। পড়াশোনা সেইখানেই। তারপরে কয়েক জায়গায় টোল খুলিয়া ছাত্র পড়াইবার চেষ্টা করিয়াছিল। কোথাও সুবিধা হয় নাই। পেটের ভাত জুটে না। নানা স্থানে ঘুরিবার পর এই ডাকবাংলোয় আজ 7-8 বছর বসবাস করিতেছে। লোকজন বড় এখানে কেহ আসে না। কালে ভদ্রে 1-8 জন, সেই একা থাকে। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি হইতে খাবার জিনিস ভিক্ষা করিয়া আনে, বেশ চলিয়া যায়। সে আছে, আর আছে তার কাব্যগ্রন্থগুলি। তার মধ্যে 2খানা হাতে লেখা পুঁথি, মেঘদূত ও কয়েক স্বর্গ ভট্টি। অপুর এত সুন্দর লাগিল এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তাহার আগ্রহভরা কাব্যপ্রীতি। এই নির্জন বনবাসেও একটা শান্ত সন্তোষ। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যাটি যেন বেশি জাহির করিতে চায়, কিন্তু এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলিল, পণ্ডিতজি, আপনাকে এখানে থাকতে দেয়? কেউ কিছু বলে না? না বাবুজি, নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাকে খুব মানেন, সেই জন্যে কেউ কিছু বলে না। কথায় কথায় অপু বলিল, আচ্ছা পণ্ডিতজি, এই বন কি অমরকণ্টক পর্যন্ত এমনই ঘন? বাবুজি, এই হচ্ছে প্রসিদ্ধ বিন্ধ্যারণ্য। অমরকণ্টক ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বন এমনই ঘন। চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে,
এর বর্ণনা শুনুন তবে নৈষৎ চরিতে। দময়ন্তী রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হবার পরে এই বনে পথ হারিয়ে ঘুরছিলেন। ঋক্ষবান পর্বতের পাশের পথ দিয়ে তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণেও এই বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে। শুনুন তবে। অপু ভাবিল লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন শিক্ষা দীক্ষায় একেবারে ডুবিয়া আছে, সব কথায় পুরাণের কথা আনিয়া ফেলে। লোকটিকে ভারী অদ্ভুত লাগিতেছিল। সারা জীবন এখানে ওখানে ঘুরিয়া কিছুই করিতে পারে নাই। এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলি লইয়া বৎসরের পর বৎসর কাটাইয়া চলিয়াছে। কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এ ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়িতেছিল। কি অদ্ভুতভাবে যে চারিপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শালবনে অস্পষ্ট জ্যোৎস্না উঠিয়াছে। তেন্দু ও চিরঞ্জি গাছের পাতাগুলি এক এক জায়গায় ঘন কালো দেখাইতেছে। বনের মধ্যে শিয়ালের দল ডাকিয়া উঠিয়া প্রহর ঘোষণা করিল। কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন? ওঝাজির মুখে অরণ্যকাণ্ডের শ্লোক শুনিতে শুনিতে সে যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়া পড়িল একেবারে। অতীতের গিরি তরঙ্গিনী তীরবর্তী তপবন, হোমধুম পবিত্র গোধূলির আকাশতলে বিস্তৃত অগ্নিশালা, শৃগভাণ্ড, অজিন, কুশ, সমিদ, জলকলস, চির ও কৃষ্ণাজিন পরিহিত সজপা মুনিগণের বেদ পাঠধ্বনি, শান্ত গিরিশানু, বনজ কুসুমের সুগন্ধ, গোদাবরী তটে পুণ্যাগ নাগ কেশরের বনে পুষ্প আহরণরতা সুমুখী আশ্রম বালকগণ, কৃষ্ণাঙ্গী রাজবধূগণ। ক্ষীণ জ্যোৎস্নায় নদীজল আলো হইয়া উঠিয়াছে। তীরে স্থলবেতসের বনে ময়ূর ডাকিতেছে। সে যেন স্পষ্ট দেখিল এই নিবিড় অজানা অরণ্যানের মধ্য দিয়া নির্ভীক, কবাটবক্ষ, ধনুষ্পাণি প্রাচীন রাজপুত্রগণ সকল বিপদকে অতিক্রম করিয়া চলিয়াছেন। দূরে নীল মেঘের মতো পরিদৃশ্যমান ময়ূর নিনাদিত ঘন বন, দুর্গম পথের নানা স্থানে সাপদ রাক্ষসে পূর্ণ খণ্ড, গুহা, গহ্বর, মহাগজ ও মহাব্যাঘ্র দ্বারা অধ্যুষিত, অজানা ও মৃত্যু সংকুল। চারিধারে পর্বতরাজির ধাতুরঞ্জিত শৃঙ্গ সকল আকাশে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। কুন্দগুল্ম, সিন্ধুবার, শিরীষ, অর্জুন, সাপ, নিপ, বেতস, তিনিশ ও তমাল তরুতে শ্যামায়মান গিরিশানু, সরদ্বারা বিদ্ধ রুরু ও পৃষত মৃগ আগুনে ঝলসাইয়া খাওয়া, বিশাল ইঙ্গুতি তরুমূলে সতর্ক রাত্রি যাপন। ওঝাজি উৎসাহ পাইয়া অপুকে একটা পুটলি খুলিয়া একরা সংস্কৃত কবিতা দেখাইলেন। গর্বের সহিত বলিলেন, বাবুজি, ছেলেবেলা থেকেই সংস্কৃত কবিতায় আমার হাত আছে। একবার কাশী নরেশের সভায় আমার গুরুদেব ঈশ্বর শরণ আমায় নিয়ে যান। একজোড়া দোশালা বিদায় পেয়েছিলাম, এখনও আছে, 30-35 বছর আগেকার কথা। তারপর তিনি অনেকগুলি কবিতা শুনাইলেন। বিভিন্ন ছন্দের সৌন্দর্য ও তাহাতে তাহার রচিত শ্লোকের কৃতিত্ব সরল উৎসাহে বর্ণনা করিলেন। এই 30 বৎসর ধরিয়া ওঝাজি বহু কবিতা লিখিয়াছেন ও এখনও লেখেন। সবগুলি সযত্নে সঞ্চয় করিয়া রাখিয়াও দিয়াছেন, একটিও নষ্ট হইতে দেন নাই, তাহাও জানাইলেন। একটা অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয়ে অধিকার করিল। কত কথা মনে আসিল। তাহার বাবা এই রকম গান ও পাঁচালি লিখিত তাহার ছেলেবেলায়। কোথায় গেল সেসব? যুগ যে বদল হইয়া যাইতেছে, ইহারা তাহা ধরিতে পারে না। ওঝাজির এত আগ্রহের সহিত লেখা কবিতা কে পড়িবে? কে আজকাল ইহার আদর করিবে? কোন আশা ইহাতে পুরিবে ওঝাজির? অথচ কত ঐকান্তিক আগ্রহ ও আনন্দ ইহার পিছনে আছে।
চাপদানির পোস্ট অফিসে কুড়াইয়া পাওয়া সেই ছোট মেয়েটির নাম ঠিকানা ভুল পত্রখানার মতোই তাহা ব্যর্থ ও নিরর্থক হইয়া যাইবে। সকালে উঠিয়া সে ওঝাজিকে একখানা 10 টাকার নোট দিয়া প্রণাম করিল। নিজের একখানা ভালো বাঁধানো খাতা লিখিবার জন্য দিল। কাছে 8 টাকা বেশি ছিল না, থাকিলে হয়তো আরও দিত। তাহার একটা দুর্বলতা এই যে একবার তাহার হৃদয় স্পর্শ করিতে পারিয়াছে, তাহাকে দিবার বেলায় সে মুক্ত হস্ত। নিজের সুবিধা অসুবিধা তখন সে দেখে না। ডাক বাংলো হইতে মাইলখানেক পরে পথক্রমে ওপরের দিকে উঠিতে লাগিল, ক্রমে আরও ওপরে। উচ্চ মালভূমির ওপর দিয়া পথ, শাল, বাঁশ, খয়ের ও আবলুসের ঘন অরণ্য। ডাইনে বামে উঁচু নিচু ছোট বড় পাহাড় ও টিলা। শাল পুষ্প সুরভি, সকালের হাওয়া যেন মনের আয়ু বাড়াইয়া দেয়। চতুর্থ দিন বৈকালে অমরকণ্টক হইতে কিছু দূরে অপরূপ সৌন্দর্য ভূমির সঙ্গে পরিচয় হইল। পথটা সেখানে নিচের দিকে নামিয়াছে। দুই দিকে পাহাড়ের মধ্যে সিকিমাইল চওড়া উপত্যকা, দুধারের সানুদেশের বন অজস্র ফুলে ভরা। পলাশের গাছ যেন জ্বলিতেছে। হাত দুই উঁচু পাথরের পার, মধ্যে গৈরিক বালু ও উপল সজ্জায় শিশু শোন। নির্মল জলের ধারা হাসিয়া খুশিয়া আনন্দ বিলাইতে বিলাইতে ছুটিয়া চলিয়াছে। একটা ময়ূর শিলাখণ্ডের আড়াল হইতে নিকটের গাছের ডালে উঠিয়া বসিল। অপুর পা আর নড়িতে চায় না। তার মুগ্ধ ও বিস্মিত চোখের সম্মুখে শৈশব কল্পনার স্বর্গকে কে আবার এভাবে বাস্তবে পরিণত করিয়া খুলিয়া বিছাইয়া দিল। এত দূর বিসর্পিত দিগবলয় সে কখনো দেখে নাই। এত নির্জনতার কখনো ধারণা ছিল না তাহার। বহু দূরে পশ্চিম আকাশের অনতিস্পষ্ট সুদীর্ঘ নীল শৈলরেখার ওপরকার আকাশটাতে সে কি অপরূপ বর্ণ সমুদ্র, কি অপূর্ব দৃশ্য চোখের সম্মুখে যে খুলিয়া যায়, এমন সে কখনো দেখে নাই, জীবনে কখনো দেখে নাই। এই বিপুল আনন্দ তাহার প্রাণে কোথা হইতে আসে? এই সন্ধ্যা, এই শ্যামলতা, এই মুক্ত প্রসারের দর্শনে যে অমৃত মাখানো আছে, সে মুখে তাহা কাহাকে বলিবে? কে তাহার এ চোখ ফুটাইল? কে সাত সকালের সূর্যাস্তের নীল বনানীর শ্যামলতার মায়া কাজল তাহার চোখে মাখাইয়া দিল? দূর বিসর্পিত চক্রবাল রেখা দিগন্তের যতটুকু ঘেরিয়াছে, তাহারই কোনো কোনো অংশে বহু দূরে নেমির শ্যামলতা অনতিস্পষ্ট সান্ধ্য দিগন্তে বিলীন। কোনো কোনো অংশ ধোয়া ধোয়া দেখা যাওয়া বনরেখায় পরিস্ফুট। কোনো দিকে সাদা সাদা বকের দল আকাশের নীলপটে ডানা মেলিয়া দূর হইতে দূরে চলিয়াছে। মন কোথাও বাঁধে না। অবাধ উদার দৃষ্টি পরিচয়ের গণ্ডি পার হইয়া যাইয়া অদৃশ্য অজানার উদ্দেশ্যে ভাসিয়া চলে। তাহার মনে হইল সত্য, সত্য, সত্য। এই শান্ত নির্জন অরণ্যভূমিতে বনের ডালপালার আলো ছায়ার মধ্যে পুষ্পিত কবিদারের সুগন্ধে দিনের পর দিন ধরিয়া এক একটি নবজগতের জন্ম হয়। ওই দূর ছায়াপথের মতো তাহা দূর বিসর্পিত। এটুকু শেষ নয়, এখানে আরম্ভও নয়। তাহাকে ধরা যায় না, অথচ এই সব নীরব জীবন মুহূর্তে অনন্ত দিগন্তের দিকে বিস্তৃত তাহার রহস্যময় প্রসার মনে মনে বেশ অনুভব করা যায়। এই 1 বৎসরের মধ্যে মাঝে মাঝে সে তাহা অনুভব করিয়াছেও। এই অদৃশ্য জগৎটার মোহস্পর্শ মাঝে মাঝে বৈশাখী শালমঞ্জরীরা উন্মাদ সুবাসে, সন্ধ্যা ধূসর অনতিস্পষ্ট গিরিমালার সীমারেখায়, নেকড়ে বাঘের ডাকে, ভর জ্যোৎস্নাস্নাত শুভ্র জনহীন অরণ্যভূমির গাম্ভীর্যে, অগণিত তারাখচিত নিঃসীম শূন্যের ছবিতে। বৈকালে ঘোড়াটি বাঁধিয়া যখনই বক্রতোয়ার ধারে বসিয়াছে, যখনই অপর্ণার মুখ মনে পড়িয়াছে, কতকাল ভুলিয়া যাওয়া দিদির মুখখানা মনে পড়িয়াছে, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা
মহাভারতের দিনগুলার কথা মনে পড়িয়াছে, তখনই সঙ্গে সঙ্গে তাহার ইহাও মনে হইয়াছে যে জীবন, যে জগৎকে আমরা প্রতিদিনের কাজকর্মে হাটে ঘাটে হাতের কাছে পাইতেছি, জীবন তাহা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পিছনের একটি সুন্দর, পরিপূর্ণ, আনন্দভরা, সৌম্য জীবন লুকানো আছে। সে এক শাশ্বত রহস্যভরা গহন গভীর জীবন মন্দাকিনী, যাহার গতি কল্প হইতে কল্পান্তরে। দুঃখকে তাহা করিয়াছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের উৎসধারা। আজ তাহার বসিয়া বসিয়া মনে হয়, শিলেদের বাড়ি চাকুরি তাহার দৃষ্টিকে আরও শক্তি দিয়াছিল। অন্ধকার অফিস ঘরে একটুখানি জায়গায় 10টা হইতে 7টা পর্যন্ত আবদ্ধ থাকিয়া একটুখানি খোলা জায়গার জন্য সে কি তীব্র লোলুপতা, ভুভুক্ষা। 2 টিউশনির ফাঁকে গড়ের মাঠের দিকের বড় গির্জাটার চূড়ার পিছনকার আকাশের দিকে তৃষিত চোখে চাহিয়া থাকার সে কি হ্যাংলামি। কিন্তু সেই বদ্ধ জীবনে পিপাসাকে আরও বাড়াইয়া দিয়াছিল, শক্তির অপচয় হইতে দেয় নাই, ধরিয়া বাঁধিয়া সংহত করিয়া রাখিয়াছিল। আজ মনে হয় চাপদানির হেডমাস্টার জ্যোতিষবাবুও তাহার বন্ধু, জীবনের পরম বন্ধু, সেই নিষ্পাপ দরিদ্র ঘরের উৎপীড়িতা মেয়ে পটেশ্বরীও। ভগবান তাহাকে নিমিত্ত স্বরূপ করিয়াছিলেন। তাহারা সকলে মিলিয়া চাপদানির সেই কুলি বস্তির জীবন হইতে তাহাকে জোর করিয়া দূর করিয়া না দিলে আজও যে সেখানেই থাকিয়া যাইত। এমন সব অপরাহ্নে সেখানে বিশু স্যাকরার দোকানের সান্ধ্য আড্ডায় মহা খুশিতে আজও বসিয়া তাস খেলিত। এ কথাও প্রায়ই মনে হয়, জীবনকে খুব কম মানুষই চেনে। জন্মগত ভুল সংস্কারের চোখে সবাই জীবনকে বুঝিবার চেষ্টা করে, দেখিবার চেষ্টা করে, দেখাও হয় না, বোঝাও হয় না। তাছাড়া সে চেষ্টাই বা কজন করে? অমরকণ্টক তখনও কিছু দূরে। অপু বলিল, রামচরিত, কিছু শুকনো ডাল আর শালপাতা কুড়িয়ে আনো, চা করি। রামচরিতের ঘোর আপত্তি তাহাতে। সে বলিল, হুজুর, এসব বনে বড় ভালুকের ভয়, অন্ধকার হবার আগে অমরকণ্টকের ডাক বাংলোয় যেতে হবে। অপু বলিল, তাড়াতাড়ি চা হয়ে যাবে, যাও না তুমি। পরে সে বড় লোটাটায় সোনের জল আনিয়া 3 টুকরা পাথরের ওপর চা চাপাইয়া আগুন জ্বালিল। হাসিয়া বলিল, একটা ভজন গাও রামচরিত, যে আগুন জ্বলেছে এর কাছে তোমার ভালুক এগোবে না, নির্ভয়ে গাও। জ্যোৎস্না উঠিল, চারিধারে অদ্ভুত গম্ভীর শোভা। কল্লোকার কাব্যপুরাণের রেশ তাহার মন হইতে এখনো যায় নাই। বসিয়া বসিয়া মনে হইল, সত্যই যেন কোন সুন্দরী চারুনেত্রা রাজবধূ, নবপুষ্পিতা মল্লীলতার মতো তন্নি লীলাময়ী। এই জনহীন নিষ্ঠুর অরণ্যভূমিতে পথ হারাইয়া বিপন্নার মতো ঘুরিতেছেন। তাহার উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। দূরে ঋক্ষবান পর্বতের পার্শ্ব দিয়া বিদর্ভ যাইবার পথটি কে তাহাকে বলিয়া দিবে? নন কোঅপারেশনের উত্তেজনাপূর্ণ দিনগুলি তখন বছর 3 পিছাইয়া পড়িয়াছে। এমন সময় একদিন প্রণব রাজশাহী জেল হইতে খালাস পাইল। জেলে তাহার স্বাস্থ্যহানি হয় নাই, কেবল চোখের কেমন একটা অসুখ হইয়াছে। চোখ করকর করে, জল পড়ে। জেলের ডাক্তার মিস্টার সেন চশমা লইতে বলিয়াছেন এবং কলিকাতার এক চক্ষুরোগ বিশেষজ্ঞের নামে একটি পত্রও দিয়াছেন। জেল হইতে বাহির হইয়া সে ঢাকা রওনা হইল এবং সেখান হইতে গেল স্বগ্রামে। এক প্রৌঢ়া খুড়িমা ছাড়া তাহার আর কেহ নাই। বাপ মা শৈশবেই মারা গিয়াছেন। এক বোন ছিল, সেও বিবাহের পর মারা যায়। সন্ধ্যার কিছু আগে সে বাড়ি পৌঁছিল। খুড়িমা ভাঙা রোয়াকের ধারে কম্বলের আসন পাতিয়া বসিয়া মালা জপ করিতেছিলেন। তাহাকে দেখিয়া কাঁদিয়া ফেলিলেন। খুড়িমার নিজের ছেলেটি মানুষ নয়, গাঁজা খাইয়া বেড়ায়।
প্রণবকে ছেলেবেলা হইতে মানুষ করিয়াছেন, ভালোওবাসেন। কিন্তু লেখাপড়া জানিলে কি হইবে তাহার পুনঃ পুনঃ সদুপদেশ সত্ত্বেও সে কেবলই নানা হাঙ্গামায় পড়িতেছে, ইচ্ছা করিয়া পড়িতেছে। এ বৃদ্ধ বয়সে শুধু তাহারই মরণ নাই ইত্যাদি নানা কথা ও তিরস্কার প্রণবকে রোয়াকের ধারে দাঁড়াইয়া শুনিতে হইল। বাগানের বড় কাঁঠাল গাছের একটা ডাল কে কাটিয়া লইয়া গিয়াছে। খুড়িমা চৌকি দিয়া বেড়ান কখন, তিনিও সব পারিবেন না। তাহাকে যেন কাশি পাঠাইয়া দেওয়া হয়, কারণ কর্তাদের অত কষ্টের বিষয় সম্পত্তি চোখের ওপর নষ্ট হইয়া যাইতেছে। এ দৃশ্য দেখাও তাহার পক্ষে অসম্ভব। দিন চারেক বাড়ি থাকিয়া খুড়িমাকে একটু শান্ত করিয়া চশমার ব্যবস্থার দোহাই দিয়া সে কলিকাতায় রওনা হইল। সোদপুরে খুড়িমার একজন ছেলেবেলার পাতানো গোলাপ ফুল আছেন। তাহারা প্রণবকে দেখিতে চান একবার, সেখানে যেন সে অবশ্য যায়। খুড়িমার মাথার দিব্যি। প্রণব মনে মনে হাসিল। বৎসরচার পূর্বে গোলাপ ফুলের বড় মেয়েটির যখন বিবাহের বয়স হইয়াছিল, তখন খুড়িমা ওই কথাই বলিয়াছিলেন। কিন্তু প্রণব যাওয়ার সময় করিয়া উঠিতে পারে নাই। তারপরে আসিল নন কোঅপারেশনের ঢেউ এবং নানা দুঃখ দুর্ভোগ। সেটির বিবাহ হইয়াছে, এবার বোধহয় ছোটটির পালা। কলিকাতায় আসিয়া সে প্রথমে অপুর খোঁজ করিল। পরিচিত স্থানগুলিতে গিয়া দেখিল। দু একদিন ইম্পিরিয়াল লাইব্রেরি খুঁজিল, কারণ যদি অপু কলিকাতায় থাকে তবে ইম্পিরিয়াল লাইব্রেরিতে না আসিয়া থাকিতে পারিবে না। কোথাও তাহার সন্ধান মিলিল না। চাপদানিতে যে অপু নাই তাহা 3 বছর আগে জেলে ঢুকিবার সময় জানিত, কারণ তাহারও প্রায় 1 বছর আগে অপু সেখান হইতে চলিয়া গিয়াছে। একদিন সে মন্মথদের বাড়ি গেল। তখন রাত প্রায় 8টা। বাইরের ঘরে মন্মথ বসিয়া কাগজপত্র দেখিতেছে। সে আজকাল অ্যাটর্নি। খুড় শ্বশুরের বড় নাম ডাকে ও পসারের সাহায্যে নূতন বসিলেও 2 পয়সা উপার্জন করে। মন্মথ যে ব্যবসায়ে উন্নতি করিবে তাহার প্রমাণ সেদিনই পাইল। ঘণ্টাখানেক কথাবার্তার পরে রাত 9:30টার কাছাকাছি মন্মথ যেন একটু উসখুস করিতে লাগিল, যেন কাহারও প্রতীক্ষা করিতেছে। একটু পরেই একখানা বড় মোটর গাড়ি আসিয়া দরজায় লাগিল। একটি 35-36 বছরের যুবকের হাত ধরিয়া 2 জন লোক ঘরে প্রবেশ করিল। প্রণব দেখিয়াই বুঝিল যুবকটি মাতাল অবস্থায় আসিয়াছে। সঙ্গের লোক দুইটির মধ্যে একজনের একটা চোখ খারাপ, ঘোলাটে ধরনের, বোধহয় সে চোখে দেখিতে পায় না। অপর লোকটি বেশ সুপুরুষ। মনমত হাসি মুখে অভ্যর্থনা করিয়া বলিল, এই যে মল্লিক মশাই, আসুন। ইনি মিস্টার সেন শর্মা, বসুন। নমস্কার। গোপালবাবু বসুন এইখানে। আর ওকে আমাদের কন্ডিশনস সব বলেছেন তো? ধরনে প্রণব বুঝিল মল্লিক মশাই বড় পাকা লোক। উত্তর দিবার পূর্বে তিনি একবার প্রণবের দিকে চাহিলেন। প্রণব উঠিতে যাইতেছিল। মন্মথ বলিল, না না, বসো হে। ও আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে কলেজে পড়তুম। ও ঘরের লোক, বলুন আপনি। মল্লিক মশাই একটা পুটুলি খুলিয়া কি সব কাগজ বাহির করিলেন। তাহাদের মধ্যে নিম্ন সুরে খানিকক্ষণ কি কথাবার্তা হইল। সঙ্গের অন্য লোকটি দুবার যুবকটির কানে কানে ফিসফিস করিয়া কি কি বলিল। পরে যুবক একটা কাগজে নাম সই করিল। মন্মথ দুবার সইটা পরীক্ষা করিয়া কাগজখানা একটা খামের মধ্যে পুরিয়া টেবিলে রাখিয়া দিল ও একরাশ নোটের তারা মল্লিক মশাইকে গুনিয়া দিল। পরে দলটি গিয়া মোটরে উঠিল। প্রণব অপুর মতো নির্বোধ নয়, সে ব্যাপারটা বুঝিল। যুবকটির নাম অজিতলাল সেন শর্মা, কোনো জমিদারের ছেলে। যে জন্যই হোক সে 2000 টাকার হ্যান্ডনোট কাটিয়া 1500 টাকা লইয়া গেল এবং মল্লিক মশায় তাহার দালাল। কারণ সকলকে মোটরে উঠাইয়া দিয়া তিনি আবার ফিরিয়া আসিলেন ও পুনরায় প্রণবের দিকে বিরক্তির দৃষ্টিতে চাহিয়া মন্মথর সঙ্গে নিম্ন সুরে কিসের তর্ক উঠাইলেন। 7.5% জন্য তিনি যে এতটা কষ্ট স্বীকার করেন নাই এ কথা কয়েকবার শুনাইলেন। ঠিক সেই সময়েই প্রণব বিদায় লইল। পরদিন মন্মথের সঙ্গে আবার দেখা। মন্মথ হাসিয়া বলিল, কালকের সেই কাপ্তেন বাবুটি হে, আবার শেষ রাত্রে 3টের সময় মোটরে এসে হাজির। আবার চাই 1000 টাকা।
থোকে 35% লাভ মেরে দিলুম। মল্লিক লোকটা ঘুঘু দালাল। বড় লোকের কাপ্তেন ছেলে যখন শেষটাতে হ্যান্ড নোট কাটছেন, তখন আমরা যা পারি করে নিতে। আমার কি, লোকে যদি 1,500 টাকার হ্যান্ড নোট কেটে 1,000 নেয়, আমার তাতে দোষ কি? এইসব চড়িয়েই তো আমাদের খেতে হবে। কত রাত এমন আসে দেখো না। টাকার যা বাজার কলকাতায়, কে দেবে? প্রণব খুব আশ্চর্য হইল না। ইহাদের কার্যকলাপ সে কিছু কিছু জানে। এক অপ্রকৃতস্থ মাতাল যুবকের নিকট হইতে ইহারা এক রাত্রিতে 1,000 টাকা অসৎ উপায়ে উপার্জন করিয়া বড় গলায় সেইটাই আবার বাহাদুরি করিয়া জাহির করিতেছে। হতভাগ্য যুবকটির জন্য প্রণবের কষ্ট হইল। মত্ত অবস্থায় সে যে কি সই করিল, কত টাকা তাহার বদলে পাইল, হয়তোবা তাহা সে বুঝিতেও পারিল না। কলিকাতা হইতে সে মামার বাড়ি আসিল। মাতৃসমা বড় মামিমা আর ইহজগতে নাই। গত বৎসর পূজার সময় তিনি, প্রণব তখন জেলে। সেখানে সে সংবাদটা পায়। গঙ্গা নন্দকাটির ঘাটে নৌকা ভিড়িতে তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাল ট্রেনে সারা রাত ঘুম হয় নাই আদৌ। তাড়াতাড়ি স্নানাহার সারিয়া দোতলার কোণের ঘরে বিশ্রামের জন্য যাইয়া দেখিল, বিছানার ওপর একটি 5-6 বৎসরের ছেলে চুপ করিয়া শুইয়া। দেখিয়া মনে হইল একরাশ বাসিক গোলাপ ফুল কে যেন বিছানার ওপর উপুর করিয়া ঢালিয়া রাখিয়াছে। হ্যাঁ, সে যাহা ভাবিয়াছে তাই। জ্বরে ছেলেটির গা যেন পুড়িয়া যাইতেছে। মুখ জ্বরের ধমকে লাল, ঠোঁট কাঁপিতেছে, কেমন যেন দিশেহারা ভাব। মাথার দিকে একখানা রেকাবিতে 2খানা আধ খাওয়া ময়দার রুটি ও খানিকটা চিনি। প্রণব জিজ্ঞাসা করিল, তুমি কাজল না? খোকা যেন হঠাৎ চমক ভাঙিয়া কতকটা ভয় ও কতকটা বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল, কোনো কথা বলিল না। প্রণবের মনে বড় কষ্ট হইল। ইহাকে ইহারা এভাবে একা উপরের ঘরে ফেলিয়া রাখিয়াছে। অসহায় বালক একলাটি শুইয়া মুখ বুজিয়া জ্বরের সঙ্গে যুঝিতেছে। পথ্য দিয়াছে কি না 2খানা ময়দার হাতে গড়া রুটি ও খানিকটা লাল চিনি, আর কিছু জোটে নাই ইহাদের। জ্বরের ঘরে তাহাই বালক যাহা পারিয়াছে খাইয়াছে। প্রণব জিজ্ঞাসা করিল, খোকা, রুটি কেন? সাবু দেয়নি তোমায়? খোকা বলিল, সাবু নেই। নেই কে বললে? মা মাসিমা বললে সাবু নেই। সে জ্বরে হাঁপাইতেছে দেখিয়া প্রণব ঠান্ডা জল আনিয়া তাহার মাথাটা বেশ করিয়া ধুইয়া দিয়া পাখার বাতাস করিতে লাগিল। কিছুক্ষণ এরূপ করিতেই জ্বরটা একটু কমিয়া আসিল। বালক কতকটা সুস্থ হইল। দিশেহারা ও হাসফাস ভাবটা কাটিয়া গেল। প্রণব বলিল, বলো তো আমি কে? খোকা বলিল, জানি নে তো। প্রণব বলিল, আমি তোমার মামা হই খোকা। তোমার বাবা বুঝি আসেনি এর মধ্যে? কাজল ঘাড় নাড়িয়া বলিল, না তো, বাবা কতদিন আসেনি। প্রণব কৌতূহলের সুরে বলিল, তুমি এত তোতলা হলে কি করে কাজল? সে অপুর ছেলেকে খুব ছোটবেলায় দেখিয়াছিল। আজ দেখিয়া মনে হইল অপুর ঠোঁটের সুকুমার রেখাটুকু ও গায়ের সুন্দর রংটি বাদে ইহার মুখের বাকি সবটুকু মায়ের মতো। কাজল ভাবিয়া ভাবিয়া বলিল, আমার বাবা আসবে না? আসবে না কেন? বাহ, কবে আসবে? এই এলো বলে বাবার জন্য মন কেমন করে বুঝি? কাজল কিছু বলিল না। অপুর ওপরে প্রণবের খুব রাগ হইল। ভাবিল, আচ্ছা পাষণ্ড তো, মা মরা কচি বাচ্চাটাকে বেঘরে ফেলে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে বসে আছে। ওকে এখানে কে দেখে তার নেই ঠিক, দয়া মায়া নেই শরীরে। শশীনারায়ণ বাড়ুজ্যে প্রণবের নিকট জামাইয়ের যথেষ্ট নিন্দা করিলেন। বন্ধুর সঙ্গে বিয়ের যোগাযোগটি তো ঘটিয়েছিলে, ভেবে দেখো তো, আজ 5 বছরের মধ্যে নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতে এলো না। 30-40 টাকা মাইনের চাকরি করছেন আর ঘুরে বেড়াচ্ছেন ভবঘুরের মতো। চাল নেই, চুলো নেই, কোন জন্মে যে করবেন সে আশাও নেই। বলো না, আরে চটেছি আমি। এদিকে ছেলেটিও কি অবিকল তাই, এই বয়স থেকেই তেমনি নির্বোধ।
অথচ যেমনই চঞ্চল তেমনই একগুঁয়ে। চঞ্চল কি একটু আটটু? ওইটুকু তো ছেলে। একদিন করেছে কি, একদল গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে চলে গিয়েছে সেই পীরপুরের বাজারে। এদিকে আমরা খুঁজে পাইনে, চারিদিকে লোক পাঠাই। শেষে মাখন মুহুরির সঙ্গে দেখা, সে ধরে নিয়ে আসে। খাওয়াও দাওয়াও। মেয়ের ছেলে কখনো আপনার হয় না, যে পর সেই পর। খোকা বাপের মতো লাজুক ও মুখ ছোড়া, কিন্তু প্রণবের মনে হইল এমন সুন্দর ছেলে সে খুব কম দেখিয়াছে। সারা গা বহিয়া যেন লাবণ্য ঝরিতেছে। সদা সর্বদা মুখ টিপিয়া কেমন এক করুণ অপ্রতিভ ধরনের হাসি হাসে। মুখখানা এত লাজুক ও অবোধ দেখায় সে সময়, কেমন যে একটা করুণা হয়। এখানে কয়েকদিন থাকিয়া প্রণব বুঝিয়াছে, দিদিমা মারা যাওয়ার পর এই বাড়িতে বালককে যত্ন করিবার আর কেহ নাই। সে কখন খায়, কখন শোয়, কি পড়ে, এসব বিষয়ে বাড়ির কাহারও দৃষ্টি নাই। শশীনারায়ণ বাড়ুজ্যে তো নাতিকে দু চক্ষে দেখিতে পারেন না, সর্বদা কড়া শাসনে রাখেন। তাহার বিশ্বাস, এখন হইতে শাসন না করিলে এও বাপের মতো ভবঘুরে হইয়া যাইবে। অথচ বালক বুঝিয়া উঠিতে পারে না, দাদা মহাশয় কেন তাহাকে অমন উঠিতে তারা বসিতে তারা দেন। ফলে সে দাদা মহাশয়কে যমের মতো ভয় করে, তাহার ত্রিসীমানা দিয়া হাঁটিতে চায় না।